সামনের বিশ্ব আয়োজনে ভক্তদের মত নিয়ে জার্সি তৈরি করবে বিসিবি। দেশে ফিরে এসেছেন বিশ্বকাপের স্ট্যান্ড বাই ক্রিকেটার আমিনুল ইসলাম বিপ্লব। দিনে দিনে বিশ্ব ক্রিকেটে কমছে বাঁহাতি পেসারের সংখ্যা। পাকিস্তানের বিশ্বকাপ দলে ফিরেছেন শোয়েব মালিক। রাতে নেশনস লিগের ফাইনাল, ফ্রান্স নাকি স্পেন, কার ঘরে যাচ্ছে ট্রফি? ক্রিকেট এবং ফুটবলের দুর্দান্ত 5 খবর নিয়ে আজকের 5 for 15 প্রেজেন্টিং বাই আকাশ, সাথে আছি জোনাকি জ্যোতি। বিশ্বকাপের বিমান ধরে ওমানে পৌঁছলেও আমিনুল ইসলাম বিপ্লবকে দেশে ফিরতে হচ্ছে। বিসিবির এমন সিদ্ধান্তের কারণ সবারই অজানা। অন্যান্য দলে যেখানে লেগ স্পিনাররা পায় সর্বোচ্চ গুরুত্ব, সেখানে বাংলাদেশের ক্রিকেটে সবসময় যেন তারা অবহেলিত। বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বিপ্লবের দেশে ফেরার কারণ হিসেবে দাঁড় করিয়েছেন রুবেলের অভিজ্ঞতাকে। তবে প্রশ্ন, দুজনকেই কি দলের সাথে রেখে দেয়া যেত না? মানুষ প্রত্যয় রিপোর্ট। কতটা পথ হাঁটলে বলো পথিক হওয়া যায়? আমিনুল ইসলাম বিপ্লবের ক্রিকেট ক্যারিয়ারের সাথে এই কথা যেন পুরোপুরি মিলে যায়। বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনার নিয়ে হাহাকারের গল্পটা বেশ পুরনো। যারা আছেন তাদেরও কি ঠিকঠাক সুযোগ মিলছে? বিশ্বকাপের মূল দলে না থাকলেও স্ট্যান্ড বাই দুজনের একজন ছিলেন বিপ্লব। তবে রুবেল হোসেন দলের সঙ্গে টিকে গেলেও তাকে ফেরত পাঠানো হচ্ছে। স্বাভাবিকভাবেই এমন সিদ্ধান্ত বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিচ্ছে। দেশের বিভিন্ন পর্যায়ের কোচদের নিয়ে মিরপুরে চলছে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের কর্মশালা, যার প্রধান আকর্ষণই বিসিবির অন্যতম সফল পরিচালক খালেদ মাহমুদ সুজন। গণমাধ্যমের সাথে আলাপচারিতায় উঠে এসেছে বিপ্লব এবং রুবেল হোসেনের প্রসঙ্গ। সুজনের ধারণা, অভিজ্ঞতা বিবেচনাতেই রেখে দেওয়া হয়েছে রুবেলকে। তবে বিপ্লবের ব্যাপারটা তিনি ছেড়ে দিয়েছেন টিম ম্যানেজমেন্টের হাতে। এক্স্যাক্টলি বলতে পারবো না কেন, এটা টিম সিলেকশন, ওরা ওখানে বুঝে ওনারা ডিসিশন নিয়েছেন। হয়তোবা রুবেলকে প্রয়োজন, এই জন্য রুবেলের এক্সপিরিয়েন্স তো হিউজ এক্সপিরিয়েন্স, ঠিক না? অবশ্যই রুবেলকে প্রয়োজন বলে রেখেছেন। যদি ইনকেস কারো ইনজুরি পড়ে তখন তো আপনি আবার ফট করে রুবেলকে বা যাকেই ঢাকা থেকে ডেকে নিয়ে যান, তাকে তো আপনি সাথে সাথে গিয়ে খেলাতে পারছেন না, যেটা অন্য সময় শুধু প্যান্ডামিকের আগে চান্স ছিল। এখন তো সেই সুযোগটা নাই। এই জন্যই আপনার হয়তোবা রিজার্ভ হিসাবেই রুবেলকে রেখে দিচ্ছে টিমের সাথে। বিপ্লবের প্রসঙ্গ এড়িয়ে গেলেও বিশ্বকাপ নিয়ে বেশ আশাবাদী বিসিবির এই পরিচালক। তিনি চান অন্তত সেমিফাইনাল খেলুক বাংলাদেশ দল। প্রত্যাশা আমার সবসময় ভালো। আমি সবসময় চিন্তা করি বাংলাদেশ যে কোনো টুর্নামেন্টে যাবে বেস্ট লেভেল খেলবে। আমি কয়েকটা মিডিয়াতে অলরেডি বলেছি যে আমরা সেমিফাইনাল খেলবো বলে আমি বিশ্বাস করি। এখানে আমার সবাই প্রশ্ন করতে পারে, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, এরা তো বড় বড় টিম থাকলে আমরা কীভাবে সেমিফাইনাল খেলি? আমি বলি এই ফর্মেটটা এমন একটা ফর্মেট, এই ফর্মেটে যে কেউ যে কোনো দলকে হারাতে পারে। আমরা এর আগেও ইন্ডিয়ার সাথে এই ফর্মেটে কিন্তু অনেক জিততে হেরেছি। আমরা কিন্তু ওই আমাদের জিতা ম্যাচ আমরা হেরে গেছি। তো বারবার তো আমরা এক ভুল করবো না, বাট গিভেন ডে আমরা তো জানি যে আমাদের টিমে মুশফিক, সাকিব, রিয়াদ, মোস্তাফিজ, যারা সিনিয়র প্লেয়ার আছে, এক্সপিরিয়েন্স, সাইফুদ্দিন। বাট যদি আমাদের এই টপ অর্ডার জ্বলে উঠে, আমি বলবো লিটন এখন এক্সপিরিয়েন্স, যদি জ্বলে উঠে নাইম শেখ, লিটন, তাহলে আমাদের আটকানো মনে মুশকিলই হবে আসলে, সত্যি কথা বলতে গেলে। ওমানে প্রাথমিক প্রস্তুতি পর্ব শেষ। মূল ম্যাচের আগে 12 এবং 14 অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সুজনের মতো পুরো দেশের স্বপ্ন দেখে বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্যই পাবে বাংলাদেশ দল। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার। প্রস্তুতি ম্যাচেই দেখা হয়ে গেছে টাইগারদের বিশ্বকাপ জার্সি। কেন, কি কারণে, কোন থিমে এই জার্সি নির্বাচন করলো বিসিবি, সেটা সোমবার বিকেলে অনুষ্ঠান করে জানাবে ক্রিকেট বোর্ড। অলরাউন্ডার আগে ভাগেই জানিয়ে দিতে চায়, সবুজে বাঁচি এই স্লোগান থাকছে। বিশ্বকাপ জার্সির ফ্যাক্টরি ঘুরে জানাচ্ছেন দেব চৌধুরী। নিজের দেশের জার্সি তৈরি করতে নিজের খুব আনন্দ হয় এবং উৎসাহিত হয় যে নিজের দেশের টিমের জার্সি তৈরি করছি। এখানে আমরা প্রায় 2000-3000-এর মতো জার্সি তৈরি করেছি। আর পাবলিকের জার্সি আপাতত 15,000 টার্গেট আছে, তার মধ্যে 3,000 কমপ্লিট হয়েছে। আপনারা যে জার্সি তৈরি করছেন জাতীয় দলের, এটা কি বাইরে যারা আত্মীয় বন্ধু আছে তাদেরকে বলেন এই যে ওরা আমাদের বানানো জার্সি পরে খেলে, এগুলো বলেন? হ্যাঁ, অবশ্যই বলি। আমাদের কাছে খুবই ভালো লাগে যখন তারা শুনে যে জার্সি বানাচ্ছে। তারাও নিজেরা খুব ভালো ফিল করে যে ওরা জার্সি বানায়, ও জার্সি বানায়। তখন আমার কাছে জিজ্ঞেস করে, হ্যাঁ অবশ্যই গর্ব হয় যে আমি জার্সি বানাই দিই। ছাপ বসে গেছে, জার্সির সামনের অংশ তৈরি। এই ছাপটা দিতে যে টেম্পারেচারটা ইউজ করা হয় 150 ডিগ্রি সেলসিয়াস, কখনোই তাপমাত্রা এর চাইতেও বেশি হয়।
এই জার্সিটা কি ধরনের ফেব্রিক দিয়ে তৈরি করা? এটা বেসিক্যালি করা হচ্ছে রিসাইকেল জ্যাকেট ফ্যাব্রিক। এটা বেসিক্যালি প্লাস্টিক বার্ন করে তারপর যেটা হয় যে তারপর সুতা তৈরি করা হয়, ওইখান থেকে এটা ফ্যাব্রিক করা হয়, ওইটাই হচ্ছে রিসাইকেল ফ্যাব্রিক। রিসাইকেল ফ্যাব্রিক বললাম, এখন প্রচণ্ড গরম বাংলাদেশ, আমি নিজেও ঘামছি। ওমান কিংবা দুবাইতে আরও বেশি গরম হওয়ার কথা, কতটুকু কমফোর্টেবল হতে পারে? এটা আসলে এক্স্যাক্টলি আমি একদম পারফেক্টলি বলতে পারবো না, যেহেতু আমার আসলে এই এক্সপেরিমেন্ট করার সুযোগ ছিল না যে ওইখানকার ওয়েদারের সাথে এই জার্সিটা কতখানি যাবে। তবে আমি আশা করছি যে যেহেতু এটা রিসাইকেল, জার্সির পিছনে এয়ার সার্কুলেটিং আছে, ম্যাশ আছে, ভালোই যাবে। এরকম একটা জার্সি এর আগেও আমরা বাংলাদেশ দলকে খেলতে দেখেছি, বাংলাদেশ দলের এরকম একটা জার্সি আগেও ছিল। তো এবারের ডিজাইনটা অ্যাকচুয়ালি মানে কাদের পছন্দে বা কার পছন্দে? আচ্ছা, বেসিক্যালি তো আমরা যখন ডিজাইনটা করলাম কিছু মডিফিকেশান আসলো। আমরা আসলে ডিজাইনটা করেছি কাপড়ের উপর, ফ্যাব্রিকের উপর বেস করে। আমরা এক্স্যাক্টলি আপনি দেখবেন যে এই জার্সিটা এটা কোনো প্রিন্টেড জার্সি না, এটা হচ্ছে ইটস সেলফ ফ্যাব্রিকের মধ্যে ডিজাইন করা আছে। তো আমরা একদম দেখতে বেশ ভালো লাগলো আমাদের, তখন আমরা বোর্ডকে দিলাম এবং বোর্ড যেটা করলো যে কিছু কারেকশন দিল। আমি ধন্যবাদ জানাতে চাই স্পেশালি জালাল ভাইকে, আকরাম ভাইকে, আমাকে অনেক সহযোগিতা করেছেন তারা। দিন শেষে ওনাদের কিছুটা পরামর্শে এবং দুজনের পরামর্শে এবং আমাদের যে বারবার কাজ করার যে অভিজ্ঞতা, ওইটার থেকে আমরা এই ডিজাইনটা দাঁড় করিয়েছি। এবং আমার কাছে মনে হয়েছিল যে আমাদের তো একটা ভিনটেজ লুক সবসময় আসলে সবাই চাচ্ছে এখন একটা ভিনটেজ বা রেট্রো লুকস করার জন্য, তো সব দেশই করছে। তো আমরা এই জন্য কাছাকাছি একটা জিনিস করলাম, যদিও এটা এক্স্যাক্টলি তাই না, তবে বেশ কাছাকাছি। কিন্তু আমরা একদম কপি করতে চাইনি, কিন্তু কিছুটা লুকস দেওয়ার চেষ্টা করেছি। নর্মালি দর্শকরা চায় যে তাদের দলের সঙ্গে, তাদের প্লেয়ারদের সঙ্গে একটা ইনভলভমেন্ট থাকুক। তো দর্শকদের কাছ থেকে জার্সির ডিজাইন নিয়ে তাদের ইনভলভমেন্টটা আরও স্ট্রঙ্গার করার সুযোগ কি নেওয়া যেত কিনা? অবশ্যই, আমি তো সবসময় চাই যে বাংলাদেশের জার্সি হচ্ছে বাংলাদেশের 17 কোটি মানুষ বিলং করে। বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর থেকে কেউ যদি আসে এবং এখান থেকে ধরেন 100, 200, 300 ডিজাইন করলো, ওইখান থেকে যদি একটা বোর্ডের কোনো প্যানেল করে সিলেক্ট করে কোন ডিজাইনটা সুন্দর, তাহলে এই দেশের মানুষ সবাই খুশি হবে, তখন জার্সি নিয়ে আর কোনো কমপ্লেনই থাকবে না। দেব চৌধুরী অলরাউন্ডার। ক্রিকেটে দিনকে দিন কমছে বাঁহাতি পেসারদের সংখ্যা। আন্তর্জাতিক ক্রিকেটে হাতে গোনা যে কজন বাঁহাতি পেসার রয়েছেন তাদের মধ্যে অন্যতম মুস্তাফিজুর রহমান। নতুন পেসারদের মধ্যে নাম করেছেন আরেক টাইগার শরীফুল ইসলাম। বিশ্ব ক্রিকেটের বাঁহাতি পেসারদের সাথে বাঙালি মুস্তাফিজুর, শরীফুলদের মিল অমিলের জায়গা কোথায়, বিশ্লেষণ করেছেন ফয়সাল হাবিব। ক্রিকেট বিশ্বে লেগ স্পিন যদি বিলুপ্তপ্রায় শিল্প হয়, তবে বাঁহাতি পেস বোলিংকেও রাখতে হবে সেই কাতারেই। অন্তত টি-20 বিশ্বকাপে সব দলের স্কোয়াড তাই বলছে। বাংলাদেশ বাদে বিশ্বকাপের বাকি 15 দলে রয়েছে অন্তত একজন করে লেগ স্পিনার, অথচ ভারত, সাউথ আফ্রিকার মতো দলে নেই কোনো বাঁহাতি পেসার। কবজির স্পিনে পিছিয়ে থাকলেও বাঁহাতি ফাস্ট বোলিংয়ের সম্পদে সমৃদ্ধশালী বাংলাদেশ। টাইগারদের স্কোয়াডে রয়েছে 2 জন বাঁহাতি ফাস্ট বোলার, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট আর ডেভিড উইলি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের প্রিমিয়াম 3 বাঁহাতি পেসারের সবারই বোলিং গড় 20-এর ওপর। স্টার্কের ইকোনমি সেরা হলেও বোল্ট আর উইলি আন্তর্জাতিক টি-20তে ওভারে রান খেয়েছেন 8 করে। 3 মোড়ল দেশের 3 পেসারের সাথে একা হাতে টক্কর দিতে পারেন বঙ্গ সন্তান মুস্তাফিজুর রহমান। বোলিং গড়ে 3 পেসারের সবার চেয়ে ভালো মুস্তাফিজ। ইকোনমিতেও ফিজের পরিসংখ্যান 7.5-এর কম। শুধু তাই নয়, বর্তমানে খেলছে এমন বোলারদের মধ্যে 4র্থ সর্বোচ্চ উইকেট দ্য ফিজের। পেসারদের মধ্যে তার অবস্থান 2 নম্বরে, আর বাঁহাতি পেসারদের মধ্যে উইকেট নেওয়ায় তিনিই সেরা। বয়স 25-এর কম যেসব বাঁহাতি পেসারদের, তারাও বেশ ভালো করছেন আন্তর্জাতিক টি-20 সার্কেলে। বিশ্বকাপে পাকিস্তান বোলিংয়ের নেতৃত্বে থাকবেন শাহিন শাহ আফ্রিদি। ওয়েস্ট ইন্ডিজ বোলিং লাইন আপে বড় শক্তি নতুন বাঁহাতি ওবেড ম্যাকয়। পেস বোলিংয়ে পরীক্ষিত সৈনিকদের যদি মুস্তাফিজ টেক্কা দেন, তবে নতুনদের সাথে তাল মেলাচ্ছেন টাইগারদের আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।
11 ম্যাচ খেলেছেন, তাতে 17 উইকেট। ইকোনমি 8-এর হলেও বোলিং গড়ে শরীফুলের বর্তমান অবস্থান মুস্তাফিজেরও ওপরে। ধীরে ধীরে বোলিং শক্তি বাড়াচ্ছেন, শানিত হচ্ছে ওর স্লোয়ার কিংবা ইয়র্কারগুলো। একজন মানসম্মত বাঁহাতি পেসারই যখন অনেক দলের জন্য আরাধ্য, তখন বাংলাদেশ নিয়মিত একাদশেই পাচ্ছে দুজনকে। মুস্তা শরীফুল ইতোমধ্যেই বল করতে শুরু করেছে জুটি বেঁধে। শরীফুলকে বোলিংয়ে নতুন নতুন বুদ্ধি আর ভুল ত্রুটিও মুস্তাফিজ ধরিয়ে দিচ্ছে। সবসময় মুস্তাফিজ ভাই আমাকে প্র্যাকটিসে বলেন, ম্যাচের পরে বলেন, যদি আমি কোনো ম্যাচে কোনো দিন কোনো এক সময় কোনো একটা বাজে বল ভুল করি, তো শেষে উপরে আসলে তখন বলে যে এটা এরকম হয়েছে, নেক্সটে এর চেয়ে ভালো করলে ভালো হয়। আর প্র্যাকটিসেও যদি কোনো বোলিং বলেন, তারপরে কোনো কিছু যদি ভুল হয়, তো উনি ভালো প্রায় কোচের মতোই আমাকে শিখিয়ে দেন। বিশ্বকাপে সেরা এক পেস বোলিং ইউনিট পেয়েছে বাংলাদেশ। ডানহাতি বাঁহাতির মিশ্রণে সেই ইউনিটের শক্তি বেড়েছে আরও। এখন দরকার বুদ্ধি আর আগ্রাসনের মিশ্রণ, তবেই মিলবে প্রতিপক্ষ ব্যাটারদের সম্মান। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। ঝিরঝিরে ডিশলাইন দেখে কি পেলেন? টিভিতে ঝকঝকে খেলা দেখুন আকাশে, আর আকাশ কিনে চলুন বিশ্বকাপে। এছাড়াও আছে স্মার্ট টিভি ও নিশ্চিত ক্যাশব্যাক। আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ ম্যাচ খেলা ক্রিকেটার শোয়েব মালিক। সেই মালিককে বিশ্বকাপে দলে ভিড়িয়েছে পাকিস্তান। এমন একজন অভিজ্ঞ ক্রিকেটারকে দলে ফেরানোয় খুশি হয়েছেন শহীদ আফ্রিদি। সঙ্গে আফ্রিদির ভাবনা, মালিকের বড় মঞ্চে পারফর্ম করার অভিজ্ঞতা স্বস্তি দেবে এশিয়ান জায়ান্টদের। আফনান পিয়ালের রিপোর্ট। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। সর্বনাশ এখানে শোয়েব মাকসুদের, পৌষ মাস শোয়েব মালিকের। বর্তমানে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ নিজেকে ভাবতেই পারেন এই পাকিস্তানি অলরাউন্ডার। টি-20 বিশ্বকাপের জন্য দুইবার দল ঘোষণা করেছিল পাকিস্তান, কোথাও জায়গা হয়নি। দল ঘোষণার পরের দিন ইনজুরিতে পড়েন শোয়েব মাকসুদ। তৃতীয়বার দল ঘোষণার পরদিন শোয়েব মাকসুদের জায়গায় অবশেষে দলে শোয়েব মালিক। পাকিস্তান এই অলরাউন্ডার আবার আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ ম্যাচ খেলা ক্রিকেটার। সব ধরনের টি-20 ক্রিকেটে খেলেছেন 450-র মতো ম্যাচ। শুধুই এত ম্যাচ খেলা নয়, মালিক স্বীকৃত ক্রিকেট খেলেছেন 42টা ভিন্ন ভিন্ন দলের হয়ে। ভাবা যায় ক্রিকেটের ফেরিওয়ালা বোধহয় একেই বলে। পাকিস্তান শিবিরে মালিকের অভিজ্ঞতা কাজে লাগবে, এমন ভাবনা তার সাবেক সতীর্থ শহীদ আফ্রিদির। রোববার নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এমন কথাই লিখেছেন আফ্রিদি। তার মতে মালিকের বড় মঞ্চে পারফর্ম করার অভ্যাস কাজে লাগবে পাকিস্তানের বিশ্বকাপ মিশনে। টি-20 বিশ্বকাপে মালিকের পারফরমেন্স মন্দ নয়। 28 ম্যাচে 550-র মতো রান, 32-এর বেশি গড়। শুধু স্ট্রাইক রেটটাই মালিকের নামের সঙ্গে বেমানান। আন্তর্জাতিক টি-20তে মালিকের পরিসংখ্যান তার পক্ষেই কথা বলবে। আন্তর্জাতিক টি-20তে 116 ম্যাচে 2300 রান করেছেন, 30-এর বেশি গড়, 125-এর স্ট্রাইক রেট। তার পরিসংখ্যান আরও ভারী করবে। আন্তর্জাতিক টি-20তে মালিকের চেয়ে বেশি রান করেছেন আর মাত্র 7 জন। মালিক সবশেষ আন্তর্জাতিক টি-20 খেলেছেন গত বছর। তার আগের 3 বছরে ক্যারিয়ারের যে কোনো সময়ের চেয়ে সেরা ফর্মে ছিলেন। 40-এর মতো গড়, সঙ্গে 150-র বেশি স্ট্রাইক রেট। তবুও 20 ওভারের দলে মালিকার সুযোগই পাননি। অবশেষে বিশ্বকাপ দলে সেই সুযোগ মিলল। টি-20 বিশ্বকাপে সব দলগুলো অভিজ্ঞতাকে মূল্য দিচ্ছে। একটু দেরিতে হলেও ঠিকই সেই মূল্য দিল পাকিস্তান। 20 ওভারের ক্রিকেটে বর্তমানের সেরা দলগুলোর একটা পাকিস্তান। শোয়েব মালিক সেই দলের শক্তি আরও বাড়াবেন, এটা নিশ্চিত করে বলাই যায়। আফনান পিয়াল, অলরাউন্ডার। বাংলাদেশ সময় সোমবার রাত 1:45 ইউএফা নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং স্পেন। স্পেন সেমিফাইনালে এসেছে শক্তিশালী ইতালিকে হারিয়ে। ফ্রান্স 2 গোলে পিছিয়ে থেকেও জিতেছে বেলজিয়ামের সাথে। ফাইনালে 2 দলই তাই সমানে সমান টক্কর দেবে। বিস্তারিত দেখুন ফয়সাল হাবিবের প্রিভিউ রিপোর্টে। ইউএফাভুক্ত দেশগুলোকে নিয়ে আয়োজিত ইউরোপের দ্বিতীয় বৃহত্তম আসর ইউএফা নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন এবং ফ্রান্স।
কদিন আগেই হয়ে যাওয়া ইউএফা ইউরোর সেমিফাইনাল থেকে স্পেন আর ফ্রান্স বাদ পড়েছিল রাউন্ড অফ 16 থেকেই। ইউরোপের শ্রেষ্ঠ না হতে পারার সেই দুঃখ হয়তো ভোলা সম্ভব নয়, তবে এই দুই দেশের ইউরো না জেতার দুঃখে সামান্য সুখের প্রলেপ হতে পারে নেশনস লিগের 71 সেন্টিমিটার লম্বা ট্রফিটা। নেশনস লিগের দুই দলের গ্রুপ পর্বের জার্নিটা হয়েছিল দুই রকম। গ্রুপ 4-এ স্পেন একদিকে জার্মানির মতো পরাশক্তিকে উড়িয়ে দিয়েছিল 6-0 গোলে, আবার হেরে বসেছিল ইউক্রেনের কাছে। ফ্রান্সও নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালকে গ্রুপ পর্বে হারিয়ে এসেছে। গ্রুপে 6 ম্যাচে ফ্রান্সের একটা মাত্র ড্র, সেটাও ওই পর্তুগালের সাথেই। সেমিফাইনাল সহ দুই দল খেলেছে 7টা করে ম্যাচ, যেখানে ম্যাচ জয়ের হিসেবে এগিয়ে ফ্রান্স আর গোলের তফাতে স্পেন এগিয়ে। তবে ফাইনাল দুই দল শুরু করবে একই বিন্দু থেকে। 7 ম্যাচে স্পেনের দেওয়া 15 গোলের 6টাই করেছেন তরুণ উইঙ্গার ফেরেন তরেস। রিয়েল সোসিয়েদাদের মিকেল ওরজাবেলও করেছেন 2টা গোল। ফাইনালে শুরুর একাদশে এই দুজন অনুমেয়ভাবেই থাকবেন। লুইস এনরিকের 4-3-3 ফরমেশনে মিডফিল্ডে অভিজ্ঞ সার্জিও বুস্কেটসের সাথে দেখা যেতে পারে আগের ম্যাচেই ডেবু করা বার্সার তরুণ সেন্সেশন গাভিকে। এদিকে সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে 2-0 গোলে পিছিয়ে থেকেও 3-2 গোলে জয় নিয়ে ফাইনালে উঠেছে ফ্রান্স। গোল স্কোরিংয়ে ফ্রান্স কোচ দিদিয়ের দেশাম্পের সবচেয়ে বড় ভরসার জায়গা হবেন কিলিয়ান এমবাপ্পে। টুর্নামেন্টে 2 গোল করা আন্তোয়ান গ্রিজমানও ফ্রান্সের গোল করার দায়িত্ব নিতে চাইবেন। এই দুজনের সাথে অ্যাটাকারের ভূমিকায় দেখা যাবে করিম বেনজেমাকেও। আর ফরওয়ার্ড লাইনকে বল সাপ্লাইয়ের দায়িত্ব পড়বে রাবিও কিংবা পগবাদের ওপর। অবশ্য এনগোলো কান্তের অনুপস্থিতিতে মাঝমাঠে কিছুটা পিছিয়ে পড়তে পারে ফ্রান্স। স্পেনের স্কোয়াডটা বেশ তরুণ। 23 জনের স্কোয়াডে 30-এর উপর বয়স্ক ফুটবলার আছেন মাত্র 3 জন। দলে রয়েছেন 17 বছর বয়সী ফুটবলারও। স্কোয়াডের গড় বয়স 25-এর কিছু বেশি। অন্যদিকে ফ্রান্স দল অনেক অভিজ্ঞ। 30-এর বেশি বয়সী ফুটবলার স্কোয়াডে 5 জন, গড় বয়সও 27-এর উপর। তাই তারুণ্যের জয় হবে নাকি অভিজ্ঞতার, সেখানেও একটা আকর্ষণীয় লড়াই হবে। তবে ফাইনালের আগে দুই দলের পরিসংখ্যান স্পেনকেই এগিয়ে রাখছে। দুই দলের 35 দেখায় স্পেন জিতেছে 16 বার আর ফ্রান্সের জয় 12 বার। ফ্রান্স ফুটবলে গত 2 দশকে তাদের সেরা সময় পার করছে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ইউরোতে কাঙ্ক্ষিত সাফল্য না পেলেও নেশনস লিগ জিতে ফিরে আসতে চাইবে ট্র্যাকে। অন্যদিকে জাভি, ইনিয়েস্তা, ক্যাসিয়াসদের পর স্পেন স্কোয়াড থেকে বাদ পড়ে গেছেন রামোস কিংবা পিকের মতো ফুটবলাররাও। কোচ লুইস এনরিকে সম্পূর্ণ নতুন একটা দল নিয়ে নতুন করে সাজাতে চাইছেন স্পেন ফুটবল। সেক্ষেত্রে নেশনস লিগের ট্রফি স্পেনের জন্য হতে পারে বড় টনিক। ফাইনালে দুই দলের যেই জিতুক, ফুটবল প্রেমীরা রাত জেগে আরও একটা ফুটবলের ধ্রুপদী লড়াই দেখতে অপেক্ষা করে আছেন, তার বলার অপেক্ষা রাখে না। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স 5 for 15 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।